ঝাড়খণ্ড টেটের বাংলা আরেকটি ক্লাসে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। তো আজকের ক্লাসে আমরা বাংলা প্যাডাগজি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিসকাশন করব। কারণ প্যাডাগজি থেকে আমরা দেখেছি যে অনেক প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছিল তো প্রিভিয়াস ইয়ার কোয়েশনে। তো সেই প্যাডাগজিগুলো যদি আমরা ভালো করে আনসারগুলো সলভ করতে পারি তাহলে বাই হাত কা খেল আমরা আরামসে আমরা পরীক্ষায় ক্র্যাক করতে পারবো। কারণ প্যাডাগজি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বোঝার ব্যাপার আছে। তো কনসেপ্টের ক্লাস আমাদের একদিকে চলছে, একদিকে এমসিকিউ সিরিজ চলছে। আপনারা কনসেপ্টের ক্লাসগুলো দেখতে থাকবেন এবং সঙ্গে সঙ্গে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে থাকবেন। তো প্রতিদিনের মতো আজকে আমরা কিছু এমসিকিউ দেখে নেব আপনাদের ঝাড়খণ্ড টেটের জন্য। তো চলুন দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করি। তো আমরা তার আগের ক্লাসে আমরা 50টা প্রশ্ন ডিসকাস করেছিলাম। তো তার পরবর্তী যে পার্ট, এই পার্টে আমরা বাকি আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে সেগুলো ডিসকাশন করব। তো ক্লাসটা একটু দীর্ঘ হতে পারে, তাই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে কি, লিখন দক্ষতা বৃদ্ধির উপায় কি? আমরা জানি আমাদের 4 ধরনের ভাষাগত দক্ষতা আছে, ল্যাঙ্গুয়েজ স্কিল, শ্রবণ, কথন, পঠন এবং লিখন। তো লিখন দক্ষতা বৃদ্ধির উপায়: গল্প বলা, কবিতা পাঠ করা, গল্প লেখা নাকি নাটক শোনা? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন তো ভাই, কারেক্ট আনসার কী হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 50 কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন। দেখুন, এখানে আমরা লিখন দক্ষতা বৃদ্ধি করছি, মানে এখানে রাইটিং রিলেটেড কিছু অ্যাক্টিভিটি থাকবে। তো এটা হচ্ছে কবিতা পাঠ করা, এখানে লেখার কোনো কিছু কাজ নেই। এটা হচ্ছে শোনা, মানে শ্রবণ করা। তো শ্রবণের সঙ্গে লিখন বৃদ্ধির এমন মিল নেই। তারপর এখানে বলা মানে স্পিকিং করা, আর এটা হচ্ছে একমাত্র অপশন যেখানে রয়েছে লেখা। তো এই লেখার মাধ্যমে যদি আমরা যত বেশি করে লিখব ততই না লিখন দক্ষতা বৃদ্ধি হবে। তার মানে অপশন নাম্বার সি হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। কোন গুণের জন্য লিখন দক্ষতার প্রয়োজন? গ্রহণধর্মিতা, প্রকাশধর্মিতা নাকি গ্রহণ এবং প্রকাশধর্মিতা উভয় নাকি কোনোটি নয়? কোয়েশ্চেন নাম্বার 51। এই ক্ষেত্রে একটা জিনিস আপনারা মাথায় রাখুন যে আমাদের ভাষাগত দক্ষতা হচ্ছে 4টা। কি কি ভাই? একটা হচ্ছে LSRW, অর্থাৎ কি শ্রবণ, কথন, পঠন এবং লিখন। তো শ্রবণ এবং পঠন এই দুটো হচ্ছে রিসিপটিভ স্কিল, মানে এই দুইটা হচ্ছে গ্রহণমূলক দক্ষতা। মানে শ্রবণের দ্বারা এবং পঠনের দ্বারা আমরা কি করি? গ্রহণ করি। যে কোনো জিনিস আমরা তথ্য ইনপুট আমরা বলতে পারি আমরা গ্রহণ করি। আর কথন এবং লিখন এর মাধ্যমে আমরা কী করি? এক্সপ্রেস করতে পারি বা প্রোডাক্টিভ করতে পারি, অর্থাৎ প্রকাশমূলক দক্ষতা। তো এটা এই আমি অনেক আমার কনসেপ্টের ক্লাসে বা আগের ক্লাসে আমি এই কথাটা অনেকবার আপনাদের এক্সপ্লেন করে দিয়েছি। তো এখানে দেখুন, কথন এবং লিখন এই দুইটা হচ্ছে কি প্রকাশমূলক দক্ষতা। তো এখানে বলেছে লিখন কোনটি? লিখন হচ্ছে প্রকাশমূলক দক্ষতা। ক্লিয়ার? শ্রবণ যদি বলে তো শ্রবণ হবে আমাদের এল মানে লিসেনিং মানে শ্রবণ, এটা হবে গ্রহণমূলক দক্ষতা বা গ্রহণধর্মিতা। তারপর যদি পঠন বলে বা রিডিং, তো সেটা হবে গ্রহণমূলক দক্ষতা বা গ্রহণধর্মিতা। আর কথন বলুক কিংবা লিখন বলুক, এটা হবে প্রকাশমূলক দক্ষতা। ক্লিয়ার ভাই? অর্থাৎ আমরা লিখনের মাধ্যমে আমাদের মনের ভাবটা কি করতে পারি? প্রকাশ করতে পারি, বা কথা বলার মাধ্যমে আমাদের মনের ভাবটা আমরা প্রকাশ করতে পারি। তো মাইকেল ওয়েস্টের মতে রিডিং হলো, তো মাইকেল ওয়েস্টের মতে রিডিংটা কি? কোয়েশ্চেন নাম্বার 52। প্রসেস অফ সাইট সাউন্ড সেন্স, process of sight loud sense, process of light sound sense, or process of sound oral sense? তো কারেক্ট আনসার হবে প্রসেস অফ স্লাইট সাউন্ড সেন্স। এটা ক্লিয়ার রাখবেন। মাইকেল ওয়েস্ট পঠনের কয়টি ধাপের কথা বলেছিলেন? তো এটা মাইকেল ওয়েস্ট তিনি পঠনের 5টা ধাপের কথা বলেছিলেন। কোন পাঠে অতিরিক্ত শ্রম হয় এবং শরীরের অবসাদ ঘটে? অর্থাৎ কোন ধরনের পাঠে আমাদের শ্রম বেশি লাগে, মানে পরিশ্রম বেশি হয় এবং শরীরেরও কিছুটা ক্ষতি হতে পারে? নীরব পাঠ, সরব পাঠ নাকি চর্বণা পাঠ নাকি সমবেত পাঠ? তো এটা সবসময় মনে রাখবেন যে যখনই আমরা লাউড রিডিং করব, জুড়ে জুড়ে যখনই আপনারা পড়ব,
তো জুড়ে জুড়ে পড়ার সঙ্গে আমাদের কি হবে, শরীরের অনেক ক্ষতি হয়, অর্থাৎ আমাদের অতিরিক্ত পরিশ্রম হয় এবং শরীরের কিছুটা ক্ষতি হতে পারে। তো নীরব পঠনে কোনো ধরনের আমাদের কি হয় না ভাই, আমাদের কোনো পরিশ্রম হয় না, আমাদের কোনো শ্রম লাগে না, শরীরে কোনো ক্ষতি হয় না। কিন্তু একটা ডিমেরিটস আছে যে নীরব পঠন যদি আমরা করি তাহলে আমরা যে পড়ছি সেটা শুদ্ধ পড়ছি না ভুল পড়ছি, আমাদের উচ্চারণটা ঠিক হচ্ছে কি না ভুল হচ্ছে, সেটা আমার পাশে যে আমার গুরুজন থাকবেন, মা বাবা বা কোনো শিক্ষক, তো আমি সেটা শুদ্ধ পড়লাম না ভুল পড়লাম, এটা কিন্তু কেউ আমাকে সংশোধন করাতে পারবে না, কারণ সে তো শুনতেই পাচ্ছে না যে আমি কি বলছি, আমি মনে মনে পাঠ করছি, অর্থাৎ নীরব পঠন। তো নীরব পঠনে শরীরের অবসাদ হয় না, কিন্তু উচ্চারণগত দিক দিয়ে যদি কোনো ভুল হয় তাহলে সেটা রিকভারি হয় না। আর সরব পাঠে কি হয়, শরীরের ক্ষতি হয়, সেটা অবশ্যই সত্য, এই প্রশ্নের কারেক্ট আনসার। কিন্তু সরব পঠনে কি হয়, আমাদের আরেকটা ভালো দিক আছে, এটা হচ্ছে সরব পঠন করলে আমাদের উচ্চারণ যদি কোনো ভুল হয়, তাহলে যেমন আমি কোনো উচ্চারণ যদি ভুল করি তাহলে আপনারা শুনতে পাচ্ছেন, তো আপনারা সঙ্গে সঙ্গে বলতে পারবেন যে স্যার এই উচ্চারণটা আপনার ঠিকঠাক হয়নি। ক্লিয়ার? তো এইভাবে ছাত্ররা যদি উচ্চারণ কোনো কিছু ভুল করে তাহলে আমরা অবশ্যই তাকে ধরিয়ে দিতে পারি। ক্লিয়ার? কোন পাঠে রস আস্বাদনই হচ্ছে বড় কথা? রস আস্বাদন করা কী ধরনের পাঠে উল্লেখযোগ্য, বা কী ধরনের পাঠে আমরা রস আস্বাদন পাই? নীরব পাঠ, সরব পাঠ, সাধনা পাঠ নাকি সমবেত পাঠ? কিছু কিছু প্রশ্ন আছে ভাই, কি বলবো আপনাদের, কিছু কিছু প্রশ্ন আছে যে দেখা মাত্র কিন্তু কারেক্ট আনসার হয়ে যায়। প্রশ্নের সঙ্গে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে থাকে, আমরা একটু খুঁজে বের করতে হয়। তো এখানে দেখুন রস আস্বাদন আর এখানে সাধনা, ঠিক আছে, এখানে সাধন রয়েছে এখানেও সাধন রয়েছে, তার মানে আর দেখবো কোথায়? সাধনা পাঠেই তো রস আস্বাদন হবে, প্রশ্নের মধ্যে তো আনসারটা লুকিয়ে আছে, আপনারা কোথায় খুঁজছেন বুঝতে পারছি না। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় তাড়াতাড়ি জানান তো কমেন্ট বক্সে। কোন পাঠে শিশু কিশোর কিশোর শিক্ষার্থীরা নামতা মুখস্থ করে? ইয়েস, আমরা যে নামতা মুখস্থ করাই 2 × 1 = 2, 3 × 1 = 3, 4 × 1 = 4, 5 × 2 = 10, 5 × 3 = 15, 5 × 4 = 20, এই ধরনের যে আমরা নামতাগুলা যে তাদেরকে এক এক করে যে মুখস্থ করাই, এটা কী ধরনের পাঠে হয়? সাধনা পাঠ, ধারণা পাঠ, চর্বণা পাঠ নাকি সমবেত পাঠ? এই যে দেখুন, আমরা একজন শিক্ষক কিংবা একজন ছাত্র একবার বলবে যে 2 × 1 = 2, তারপর বাকি সব ক্লাসের ছাত্ররা বলবে 2 × 1 = 2। এবার শিক্ষক বা কোনো ছাত্র বলবে 2 × 3 × 6, তখন বাকি সবাই বলবে 2 × 3 × 6। তো এই যে একজন বলছে, তারপর সমস্ত যে হল, সমস্ত যে রুমের যত ছাত্র আছে, এই রুমের যত ছাত্র আছে সবাই একসঙ্গে এই কথাটাকে রিপিট করছে। তো এই ধরনের পাঠকে বলা হয় কি পাঠ? সমবেত পাঠ। সবাই একসঙ্গে মিলে পাঠ করে, দ্যাট ইজ কল্ড সমবেত পাঠ। তো নামতাটা এই ধরনের শিখি আমরা, তাই না? তো মুখের কথার দ্বারা ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য মানুষকে কত পরিমাণ শব্দ শিখতে হয়? আরে বাপরে, মুখের কথার দ্বারা যে আমরা ব্যবহারিক যে প্রয়োজন মিটাই, আমাদের দৈনন্দিন যে জীবনে দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন প্রয়োজন আছে, তো আমরা এই প্রয়োজনগুলো মিটাই কিসের মাধ্যমে? কথা বলার মাধ্যমে। আমার ওই জিনিসটা লাগবে, ঠিক আছে, আমি এবার ভাত খাবো, রান্না কি হয়ে গেল, আমি এবার ঘুমাবো, বিছানা কি ঠিক হয়ে গেল, দাঁড়াও বিছানা ঠিক করছি। এই যে একজন ব্যক্তি যে মানে দৈনন্দিন জীবনের প্রয়োজনে যে সকল কথাবার্তা বলে, এই সবগুলো প্রয়োজন মেটাতে গেলে তার কতগুলা শব্দ তাকে শিখতে হবে। কতগুলা শব্দ যদি সে জানে তাহলে সে দৈনন্দিন জীবনে মোটামুটি সে চলতে পারবে, তার দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সে বলতে পারবে। এটা কতটা শব্দ, আমরা কি আইডিয়া আছে? আমরা প্রত্যেকেই তো দৈনন্দিন জীবনে কতগুলা শব্দ ব্যবহার করি। আপনি কি জানেন যে আপনি কতগুলা শব্দ জানেন? জানেন না, তাই না? আপনি বেশি জানতে পারেন, কম জানতে পারেন, কিন্তু 2500 থেকে 3000 শব্দ যদি আমরা জানি তাহলে আমরা দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে এখানে আমাদের চাহিদা আমরা পূরণ করতে পারবো, প্রয়োজন মেটাতে পারবো। যদি তার থেকে কম হয় তাহলে আমরা শব্দ খুঁজে পাবো না, শব্দ আমরা জানবো না, আমাদের প্রয়োজন মিটবে না। ক্লিয়ার? বেশি হলে তো আর কোনো কথাই নেই, আমরা অনেকেই অনেক বেশি জানি। সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য কয়টি? ক্লিয়ার? সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য হচ্ছে 3টি। শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা না সেটা কোন ধরনের পাঠের দ্বারা বোঝানো যায়? তো এটা দেখুন, আমি একটু আগে আপনাদের বলেছিলাম
যে সঠিক উচ্চারণ করছে কিনা না সেটা কোন পাঠের দ্বারা বোঝা যায়। আমি আজকের এই ক্লাসে জাস্ট একটু আগে আমি বলেছি। বলুন তো কারেক্ট আনসার কী কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি আমার আগে বলুন তো ভাই। হ্যাঁ, আমার আগে একটু বলুন কারেক্ট আনসার কী হতে পারে। যখন আমরা জুড়ে জুড়ে পাঠ করব, ইয়েস ক্লিয়ারটা কথাটা ভালো করে একটু শুনবেন। যখন আমরা জুড়ে জুড়ে পাঠ করব তখন যদি আমাদের কিছু উচ্চারণে ভুল হয় তখন তো একজন শুনতে পাবে এবং সে কী করতে পারবে, আমাদের সেই উচ্চারণটাকে ঠিক করতে পারবে। ক্লিয়ার? সুতরাং সরব পাঠ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। উচ্চারণ ঠিক করার জন্য সরব পাঠ ইজ ম্যান্ডেটরি। আগে বলেছিলাম যে সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য কয়টি। তো এখানে সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য কয়টি, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 3টি। আপনাদের সবার মনে প্রশ্ন জেগেছিল যে সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য 3টি, তো এই 3টি কী কী। ক্লিয়ার? তো এবার আমি বলে দেব যে সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য 3টা, এগুলা কী কী। 1 নম্বর হচ্ছে স্পষ্টতা, তারপর হচ্ছে দ্রুততা, তারপর হচ্ছে সমরূপতা। লেখাটা কী হতে হবে? স্পষ্ট হতে হবে। সুন্দর হাতের লেখা বলতে লেখাটা স্পষ্ট হতে হবে, লেখার মধ্যে একটা দ্রুততা থাকতে হবে, সমরূপতা অর্থাৎ প্রত্যেকটা যে সাইজ, প্রত্যেকটা যে অক্ষরের সাইজগুলো সমান থাকে। যেমন এখানে আমি লিখলাম ব আর এই লিখলাম ক, ঠিক আছে? তাহলে কিন্তু হবে না, প্রত্যেকটা সমান থাকতে হবে। যেমন ব আর ক এই ধরনের সমান সমরূপ থাকতে হবে। ক্লিয়ার? তো একটা বড় একটা ছোটো থাকলে হয় না, আর লেখাগুলো স্পষ্টভাবে যাতে বোঝা যায় এই ধরনের লিখতে হবে এবং একটা ফ্রিকোয়েন্সিতে লিখতে হবে, দ্রুততার সঙ্গে লিখতে হবে। সো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে উপরের সবগুলি। তো সুন্দর হাতের লেখার বিষয় 3টা কী কী আপনারা জেনে রাখুন: স্পষ্টতা, দ্রুততা এবং সমরূপতা। ক্লিয়ার? তো কারেক্ট আনসার এখানে উপরের সবগুলি। এই প্রশ্নটার কারেক্ট আনসার কেউ একটু দেখুন তো ভাই। মাত্রা চিহ্নটি কোথায় বসে? মাত্রা বর্ণের ডান পাশে, বর্ণের বাম পাশে, বর্ণের উপরে নাকি বর্ণের নিচে? মাত্রা আমরা বলি না মাত্রা দাও, কয়ের উপরে মাত্রা আছে, মধ্যাহ্নের উপরে অর্ধমাত্রা আছে, ঠিক আছে? তারপর ইঁর উপরে মাত্রা নেই, ঠিক আছে? তো এই যে মাত্রা যে বলি, মাত্রাটা কোথায় বসে? মাত্রা সবসময় এই যে উপরে বসে। যেমন এই যে আমি ব লিখলাম, এটা কিন্তু ব না, এই টানটা হচ্ছে মাত্রা। এটা যদি আমি দিয়ে দিই তাহলে বটা পূর্ণ হলো। তো মাত্রা সবসময় কোথায় বসে? মাত্রায় বর্ণের উপরে বসে। ক্লিয়ার? সঠিকভাবে শোনার জন্য ইন্দ্রিয় কোন ইন্দ্রিয় বেশি প্রয়োজন? এটা আর কি বলতে হবে, এটা পরীক্ষায় কি প্রশ্ন আসলো আর কি প্রশ্ন দিল। শুনতে গেলে তো কান লাগবে ভাই, কান না হলে কি শুনতে পাবো? চোখ না হলে দেখতে পাবো না, কান না হলে শুনতে পাবো না, জিভ না হলে স্বাদ আমরা কি করতে পারবো না, আমাদের স্বাদ পাবো না। ক্লিয়ার না? দেখার জন্য কোন ইন্দ্রিয়? দেখার জন্য চোখ। এটা কী ধরনের প্রশ্ন? আচ্ছা, তো ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচায়ক কী? ভাষার ব্যবহারিক নৈপুণ্যের যে পরিচায়ক কি? অর্থযুক্ত শব্দ শোনা, অর্থযুক্ত বাক্য বলা, অর্থযুক্ত শব্দ বুঝতে পারা নাকি অর্থযুক্ত শব্দ শুনতে পারা? কোয়েশ্চন নাম্বার 74। ভাষা যদি আমরা ব্যবহারিক দিক দিয়ে প্রয়োগ করতে চাই তাহলে আমাদের কিছু একটা বলতে হবে। একটা অর্থযুক্ত বাক্য যখন বলবো তখন আমরা কি করব, অর্থাৎ ভাষার ব্যবহারিক দিকটা আমরা প্রয়োগ করছি। ক্লিয়ার না? শুধুমাত্র শুনলে হবে না, একটা বাক্যটা বুঝে আমাকে বাক্যটা বলতে হবে। কেউকে যদি একটা অর্থপূর্ণ বাক্য যদি আমি কাউকে বলি, তার মানে এই ভাষার ব্যবহারিক নৈপুণ্যটা আমি ব্যবহার করেছি। ক্লিয়ার? সুতরাং অর্থযুক্ত বাক্য বলা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। শিক্ষার প্রাথমিক শর্ত কি? ওয়াও, কোয়েশ্চন নাম্বার 75। ভাষা ও ব্যবহারের দক্ষতা অর্জন করা, শোনার দক্ষতা অর্জন, বলার দক্ষতা অর্জন, শোনা এবং বলার দক্ষতা অর্জন। তো শিক্ষার উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার প্রাথমিক শর্ত হচ্ছে এডুকেশন ইজ নাথিং বাট মডিফিকেশন অফ বিহেভিয়ার। একটা কথা মাথায় রাখুন, আমার এক স্যার আমাকে শিখিয়েছিলেন, স্যারের কথা সবসময় মনে পড়ে। তো ক্লাসে গেলে স্যার প্রতিদিন এই ডায়লগটাই বলতেন যে এডুকেশন ইজ নাথিং বাট ইটস মডিফিকেশন অফ বিহেভিয়ার। অর্থাৎ শিক্ষাটা কিছু না, শিক্ষাটা হচ্ছে আচরণের পরিবর্তন। ক্লিয়ার? তো এখানে দেখুন আচরণের, এখানে শুধুমাত্র শোনার কথা বলা হয়েছে, শোনা। আর এখানে ভাষা, আমরা ভাষাটা শিখতে হবে। তো ভাষা বলতে এখানে এই ভাষা এবং ব্যবহারের দক্ষতা অর্জনটা আমাদের মূল শর্ত দাঁড়াবে। শুধুমাত্র যদি শুনি তাহলে হবে না, শুধুমাত্র বললেও হবে না, শুধুমাত্র বলা শুনলে হবে না, শুধুমাত্র বললে আর শুনলে হবে না। আমাদের পঠন এবং লিখন কোথায় গেল? তারা কে দোষ করলো? পঠন এবং লিখন থাকতে হবে। তো
সুতরাং যেহেতু একীকরণ পদ্ধতিতে আমাদের শ্রবণ, কথন, পঠন, লিখন চারটাকে একীকরণ পদ্ধতিতে নিয়ে যেতে হয়, সুতরাং এখানে শুধুমাত্র শোনা বলা আর শোনা বলা দিয়ে হবে না। তো ভাষা এবং ব্যবহারের দক্ষতা অর্জন এই ক্ষেত্রে কারেক্ট আনসার। শিশু ভাষা শেখার কয় রকম পর্যায়ে কথা বলা হয়েছে? শিশু যে ভাষা শেখে তার পর্যায় কতটা রয়েছে? কয়টি পর্যায়ের কথা বলা হয়েছে? 76। এটা কারেক্ট আনসার হচ্ছে 10 রকমের পর্যায় রয়েছে ভাই। কী আমরা পরবর্তীতে ডিসকাস করব অবশ্যই। শিশুর আনন্দময় ভাষা শিখন পর্ব শুরু হয় কখন? শিশুরা যে ভাষা শিখে এই ভাষাটা সে আনন্দ সহকারে ভাষা শেখে। আনন্দময় পর্বে সে ভাষাগুলো শিখে। তার যে আনন্দময় ভাষা শিখন পর্ব, এই পর্বটা কখন শুরু হয়? কোয়েশ্চন নাম্বার 77। 3 থেকে 4 বছর বয়সে শিশুটা যে ভাষা শিখে, এটা সে কী করে? আনন্দ সহকারে সে ভাষাটা শিখে। ক্লিয়ার? এই সময় সে ভাষা শিখে, এই ভাষা শিখতে তার অনেক আনন্দ লাগে। তাই দেখবেন যে সে অনেক প্রশ্ন করবে আপনাকে, একটার পর একটা আপনাকে বিরক্তি করে দেবে প্রশ্ন করতে করতে। শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়? স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? 78। অ্যাবসলিউটলি স্বরধ্বনি। ঠিক আছে না? স্বরধ্বনি তারা আগে শুরু করে, তারপর স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মিশ্রিত, কুইং এবং বেবলিং যেটাকে বলা হয়। একটা হচ্ছে 6 সপ্তাহ আর একটা হচ্ছে 6 মাস। ক্লিয়ার? স্বরধ্বনিটা হবে আমাদের কি 6 সপ্তাহ, আর স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মিশ্রিত যেটা রয়েছে বেবলিং, এটা হচ্ছে আমাদের কি 6 মাসে তারা শিখে, আর 6 সপ্তাহে তারা শিখে কুইং যেটাকে বলা হয় স্বরধ্বনি। ভাষা এবং বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে শিশুর কয়টি কৌশল চিহ্নিত করেছিলেন? ভাষা বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে কয়টি কৌশল চিহ্নিত করেছিলেন? কয়টা কৌশল চিহ্নিত করেছিলেন? 3টা কৌশল চিহ্নিত করেছিলেন। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আপনাদের পরীক্ষায় আসে। কয় বছর বয়সে একটা শিশু প্রচুর শব্দ আয়ত্ত করতে পারে? কত বছর বয়সে একজন শিশু প্রচুর শব্দ সে কী করতে পারে? আয়ত্ত করতে পারে। কোয়েশ্চন নম্বর 80 কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে 5 বছর বয়সে একটা শিশু কী করতে পারে? 5 বছর বয়সে একটা শিশু অনেক শব্দ কী করতে পারবে? আয়ত্তি করতে পারে। 1.5 বছর বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চায়? 3টা শব্দ বিশিষ্ট, 1 শব্দ বিশিষ্ট, নাকি 2 শব্দ বিশিষ্ট, নাকি 4 শব্দ বিশিষ্ট? তো বিশেষ করে আপনারা দেখবেন যে 1.5 বছর বয়সী শিশুরা 2 শব্দ বিশিষ্ট শব্দ তারা 2 শব্দ বিশিষ্ট শব্দগুলো রয়েছে এই ধরনের তারা কথা বলতে চায়। বাবা, মামা, ঠিক আছে, এই ধরনের 2টা শব্দ যেখানে রয়েছে এই শব্দগুলো তারা শেখার চেষ্টা করে। ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান হচ্ছে কি? ঘরবাড়ি, খেলার মাঠ, পরিবেশ, নাকি চাষের জমি? 82। ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান। তো এটা কারেক্ট আনসার হবে এখানে পরিবেশ, কারণ পরিবেশের উপর তার ভাষা আয়ত্তীকরণের যে বিকাশ সেটা নির্ভর করে। সে যে পরিবেশে বিরাজ করুক না কেন সেই পরিবেশে সে কিন্তু ভাষা আয়ত্তীকরণ করবে। যেমন আমরা আপনারা পেয়েছেন কিনা জানি না ভাই, আমরা যখন ক্লাস 2তে না 4-এ ছিলাম, ঠিক ভুলে গেছি, ক্লাস 3 না 4-এ আমরা ছিলাম, একুরেট আমার মনে নেই, একটা গল্প পেয়েছিলাম রাজা এবং তুতা পাখির কাহিনী। ক্লিয়ার? আপনাদের মনে আছে? আপনারা কে কে পেয়েছিলেন রাজা এবং তুতা পাখির কাহিনী? সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, খুব খুশি হব। আমি কিন্তু পেয়েছিলাম রাজা এবং তুতা পাখির কাহিনী। এটা একটু জাস্ট বলছি এই প্রশ্নের সঙ্গে রিলেটেড। এই গল্পটা এমনভাবে ছিল, গল্পটার সারমর্ম এমন ছিল যে 2 দেশে 2টা রাজা ছিল, 2 জন রাজা ছিলেন 2 দেশে। ক্লিয়ার? তো একজন 2 রাজায় কী করেছিলেন? 2টা তুতা পাখি পালন করেছিলেন। ঠিক আছে? তো একজন ব্যক্তিটা কে ছিল ঠিক মনে নেই, বিক্রমাদিত্য হবে হয়তো, ঠিক আমার জানা নেই। তো এই ব্যক্তি কী করলেন? একজন রাজার বাড়িতে গেলেন। ঠিক আছে? তো এই যে তুতা পাখি বললো, আসুন, নমস্কার, আসুন, বসুন। ক্লিয়ার? আর তিনি আরেকটা বাড়িতে গেলেন, অন্য রাজার বাড়িতে গেলেন। তো ওই তুতা পাখি বলল,
এই চোর এসেছে তাড়াতাড়ি ধরো, চোরকে বেঁধো, মারো, ধরো, পিটো। তোতা পাখি এই ধরনের ব্যবহার করতে লাগলো, অনেক গালিগালাজ করতে লাগলো। তখন এখান থেকে আমরা কী বুঝলাম? তোতা পাখি সে যা শুনেছে সেটাই তো শিখছে। তার মানে যে তোতা পাখি বলেছিল যে নমস্কার, আসুন, বসুন, তো এটা থেকে আমরা বুঝতে পারি যে ওই যে রাজার পরিবার এবং পরিবেশ, ওই পরিবেশটা খুব ভালো। ঠিক আছে, ক্লিয়ার? তো এই পরিবার এবং এই পরিবেশটা খুব ভালো, মানে তারা খুব ভালো ব্যবহার করে, যার কারণে তোতা পাখিটা এই ভালো ব্যবহার দেখে সেটা শিখেছে। ক্লিয়ার? আর যে তোতা পাখিটা অনেক খারাপ কটু ভাষায় কথা বলেছিল, তার মানে ওই যে তোতা পাখি ওই যে রাজার বাড়িতে তারা সবসময় এই ধরনের অকথ্য ভাষায় কথাবার্তা বলে, যার কারণে তোতা পাখি শিখেছে। তো এই যে শিশুর ভাষা আয়ত্তীকরণ, এটাও কিন্তু ভাষা আয়ত্তীকরণ। তোতা পাখিটাও কী করেছিল? ভাষাটা আয়ত্তীকরণ করেছিল। তো এই একটা শিশু যখন এই ভাষা আয়ত্তীকরণ করবে, এখানে মূল ফ্যাক্টর হবে আমাদের কি? পরিবেশ। যে পরিবেশে আপনি শিশুকে নিয়ে যাবেন, সেই পরিবেশের দিক দিয়ে ডিপেন্ড করে শিশুটা আপনার ভাষা শিখবে। আচ্ছা, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, এই কথাটা কে বলেছিলেন? কোনো পশু পাখি নয়, কেবলমাত্র মানব শিশুই হচ্ছে ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, এই কথাটা কে বলেছিলেন? আমি কিন্তু অনেকবার আমাদের যে ভাষা আয়ত্তীকরণ এবং ভাষা শিখন এই কনসেপ্টের ক্লাসে কিন্তু এই কথাটা আমি বারবার উল্লেখ করেছি, কারণ এখান থেকে প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে। কারেক্ট অ্যান্সার হচ্ছে নম চমস্কি। নম চমস্কি এই কথা বলেছিলেন যে একমাত্র মানব শিশু হচ্ছে যে ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। তার মধ্যে একটা ডিভাইস আছে, একটা সিস্টেম আছে। ডিভাইসটার নাম কি? একটা শিশুর মধ্যে একটা ডিভাইস থাকে, ডিভাইসের নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, একটা সিস্টেম। আর এই ডিভাইসটা একটা সিস্টেমে কাজ করে, এই সিস্টেমের নাম হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। ঠিক আছে, যার কারণে শিশুটা কী করে? অটোমেটিক্যালি ভাষা শিখে যায়, সে জন্মগত ক্ষমতার অধিকারী। এই যুক্তি দিয়েছিলেন নম চমস্কি। শিশুদের কলধ্বনি বা ব্যাবলিং কখন শুরু হয়? আমি একটু আগে বলেছিলাম, কলধ্বনি বা ব্যাবলিং অর্থাৎ স্বরবর্ণ এবং স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মিশ্রিত যে শব্দ, এগুলা শুরু হয় তার 6 মাস বয়সে। আর কুইং বলতে শুধু স্বরধ্বনি, তো সেই স্বরধ্বনিটা তার শুরু হয় 6 সপ্তাহ বয়সে। ব্যাবলিংটা হবে কখন? 6 মাস বয়সে। আর কুইং যেটা বলা হচ্ছে, কুইংটা হবে তার 6 সপ্তাহে। অপশন নাম্বার সি, এটা মাথায় রাখুন। LAD এর সম্পূর্ণ নাম কি? একটু আগে আমি বলেছি ভাই। কী হবে? তাড়াতাড়ি বলুন তো। 86-এর কারেক্ট আনসার কেউ কমেন্ট বক্সে জানান তাড়াতাড়ি। 86। তো এটা কারেক্ট অ্যান্সার হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অ্যাকোমোডেটিভ এই ধরনের কোনো কিছু না, অ্যাসোসিয়েশন না, অ্যাসোসিয়েটিভ না, আর লার্নিং তো কখনোই হবে না। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ইজ দ্য রাইট অ্যান্সার। আর যদি বলে LAS, এটার পুরো নাম কি? তো আপনার বলেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হয় না? ভাষা শিখন, ভাষা আয়ত্তীকরণ, ব্যাকরণের নিয়ম শেখানো, না কোনোটি না? 87। বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে, মানে বাংলা ভাষা আমরা শিক্ষা দেব, তো শিক্ষা দেবার সময় আত্মীকরণ কোথা থেকে আসবে? আত্মীকরণ তো অটোমেটিক্যালি তার মধ্যে চলে আসবে। এখানে ভাষা শিক্ষা দেওয়ার সময় আত্মীকরণের প্রয়োজন হয় না, আত্মীকরণটা অটোমেটিক্যালি তার মধ্যে শুনে, ঠিক আছে, এই যে পরিবেশে থাকবে, পরিবেশ তারপর পরিজনদের মধ্যে শুনে সে অটোমেটিক্যালি তার মধ্যে সেটা অ্যাকোয়ার হয়ে যাবে। এখানে তাকে মানে শিক্ষা দিতে হবে না। ঠিক আছে, তো এটা কারেক্ট আনসার হবে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? তো যখন আমরা ভাষা আয়ত্তীকরণে বেশি গুরুত্ব দেব, তখন তো সেটা ভাষা শিক্ষার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ হবে। বোঝা গেল? ক্লিয়ার? একটা হচ্ছে ভাষা আয়ত্তীকরণ, একটা হচ্ছে ভাষা শিখন। ব্যাকরণের নিয়ম শেখানো এটা কার্টুন, এটা ক্যান্সেল, এটা কোনো কাজের না। তো এই দুইটা বিষয়ে একটু ক্লিয়ার কনসেপ্ট নিন। ঠিক আছে ভাই, এখানে বলেছে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে যখন আমরা শিক্ষাদান করব, যার আয়ত্তীকরণ বেশি হবে, আমি বাংলা ভাষা যত বেশি আয়ত্তীকরণ করতে পারবো, স্কুলে গেলে তো ওই ভাষায় শিক্ষাদান আমার পক্ষে সহজ হবে। ঠিক আছে, বোঝা গেল? ধরে নিন এখানে দুটো ছাত্র, আমি আরও ডিটেলসে বোঝাচ্ছি। একটা ছাত্র হচ্ছে আমার A, আর একটা ছাত্র হচ্ছে B। ক্লিয়ার? তো এ ছাত্রটা কি করলো?
সে তার বাড়িতে বাংলা ভাষায় সে কথা বলে, অর্থাৎ তার বাড়ির যে মা বাবা বা তার পরিবেশ সেই বাড়িতে তারা বাংলা ভাষায় সবসময় কথা বলে। আর আমার ছাত্র বিটা বাড়িতে কিন্তু বাংলা ভাষায় কথা বলে না, বাড়িতে তার বাংলা ভাষার প্রচলন নেই। তার বাড়িতে কোন ভাষা, যে কোনো একটা ভাষা নিয়ে নিই, যেমন বাড়িতে তার আসামিজ ভাষা, বাড়িতে সে আসামিজ ভাষায় কথা বলে। এবার যখন আমরা স্কুলে গিয়ে বাংলা ভাষার শিক্ষাদান দেওয়ার চেষ্টা করব, তখন কোন ছাত্রটা বাংলা বেশি বুঝবে? এ বুঝবে না বি বুঝবে? অ্যাবসলিউটলি এ বুঝবে, কারণ সে ঘরে বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষা তার কাছে আগে থেকে পরিচিত। ঠিক আছে, তো বাংলা ভাষা সে ঘরে ব্যবহার করে, তার মানে কি? তার মানে তার আয়ত্তীকরণ বা আত্মীকরণ যে ভাষা, এটা হচ্ছে তার বাংলা ভাষা। বাংলা ভাষা তার প্রথম ভাষা। ক্লিয়ার? এই ব্যাপারে একটু মাথায় নাক গোলাবেন, একটু দেখবেন এই জিনিসগুলো। এই দেখুন, ভাষার আত্মীকরণ হলো সচেতন প্রক্রিয়া, তারপর একটা নিয়ম সর্বস্ব প্রক্রিয়া, নাকি অচেতন প্রক্রিয়া, নাকি স্বাভাবিক প্রক্রিয়া? 88। ভাষা আয়ত্তীকরণ হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া, কারণ সেটা কি হয়, অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসে, বা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অবচেতন প্রক্রিয়া, এটাও আমরা বলতে পারি। কিন্তু যেহেতু স্বাভাবিক প্রক্রিয়া আছে, সুতরাং এটা হবে কারেক্ট আনসার। আর স্বাভাবিক না থাকলে এটা হবে অবচেতন প্রক্রিয়া, কারণ সেটা আমাদের অবচেতন মনে চলে আসে, কারণ কখন কি করে আমরা বাংলা ভাষাটা আয়ত্তীকরণ করে নিই আমরা নিজেই জানি না। ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে বোঝায় শিক্ষার্থীর ভাষার উপলব্ধি, উচ্চারণ সামর্থ্য অর্জন, শব্দভাণ্ডারের বিকাশ। দেখুন, আমি বাংলা ভাষা আয়ত্তীকরণ করছি, তো তার মানে এই বাংলা ভাষার উপলব্ধি আমার কাছে হয়েছে তো ঠিক আছে। বাংলা ভাষা উচ্চারণ আমি করতে পারি, হ্যাঁ পারি। বাংলা ভাষার যে শব্দগুলো রয়েছে শব্দগুলো আমি জানি তো, যেমন ভাত, কলা, বিছানা, কাপড়, এগুলো আমি উচ্চারণ করতে পারি, শব্দগুলো আমি জানি, হ্যাঁ স্যার জানি। শব্দভাণ্ডারের বিকাশ, তার মানে উপরের সবগুলি কারেক্ট আনসার। শিশুর ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্র হলো ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দভাণ্ডার, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব, নাকি উপরের সবগুলি? তো এটা কারেক্ট আনসার হবে ভাষা আয়ত্তীকরণে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ, শব্দভাণ্ডার সবগুলি প্রয়োজন আছে। সুতরাং কারেক্ট আনসার আমাদের এখানে হয়ে গেল কি, উপরের সবগুলি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে ভাই, তো এই ছিল আমাদের সেই আজকের ক্লাসের অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ডিসকাস করলাম। তার আগের ক্লাসে আমরা বাকি 50টা ডিসকাস করছি, আজকে তার পরবর্তী প্রশ্নগুলো ডিসকাস করলাম। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং সবগুলা ক্লাস আমরা প্রাইভেটলি আমাদের ক্লাস চলছে, আমাদের প্লে স্টোর থেকে সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা প্রাইভেট ক্লাসে জয়েন করতে পারেন। ঠিক আছে, তাছাড়া মক টেস্ট, পিডিএফ সেগুলো আপনারা পেয়ে যাবেন, অনেকগুলো আছে, ফ্রিতেও দেওয়া আছে, আপনারা একটু চেক করতে পারেন। ক্লিয়ার ভাই? প্লে স্টোর থেকে সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা পেইড কোর্সে আমাদের জয়েন হতে পারেন, বা ফ্রি ক্লাসও কিছুটা অনেকগুলো অ্যাভেলেবল আছে, আপনারা সেগুলো একটু দেখতে পারেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।